প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। পরীক্ষা নিয়ে খুব চিন্তিত, তাই না? সমস্যা নেই, আমি তো আছি। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা প্রশ্নটা আছে সেটা আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্নটি আমি আলোচনা করব, সাথে আমরা নৈবিত্তিক গুলোর উত্তর সহ আলোচনা করব। যদি আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রশ্নটির উত্তর দিয়ে দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি পার্ট আকারে নিয়ে আসবো। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করার সাথে সাথে নৈবিত্তিক গুলোর উত্তর দেব, ঠিক আছে? তাহলে চলো সবার প্রথম আমরা দেখি। প্রথমে তোমাদের, যেহেতু আমি নৈবিত্তিক গুলোর উত্তর দিব, তাই আমি আগে তোমাদের নৈবিত্তিক ছাড়া যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখাই। যেমন তোমরা তো সকলেই জানো, তোমাদের ফার্স্টে 15টা নৈবিত্তিক দেওয়া লাগবে। তারপর তোমাদের দেওয়া লাগবে নোলক কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা যায়, উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে, পিরামিড রচনাটি লেখার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, জলা কি। চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর। উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের। এই বাক্যে উপহার শব্দটি কি যোগে গঠিত হয়েছে। তারপর আসো, প্রাঙ্গণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি, কবিতায় ছোট ছোট অংশকে কি বলে, নতুন চরণে পলি মাটিতে কৃষকরা কি বনেছে। যদি তোমাদের এগুলোর উত্তরে দরকার হয় তাহলে আমাকে জানাও। তারপর আসো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া লাগবে কি কি। কবিতা অনেক সময় শব্দের চেহারার পরিবর্তন হয় কেন, মাঝি কবিতার কিশোর কোন খেয়াঘাটের মাঝি হতে চায়। মাঝি কবিতাটা যদি তোমরা পড়ো তাহলে এটা পারবা। বক পাখিগুলো খোঁচর পাখি হয়েছে অংশীদার বলতে কবি কি বুঝিয়েছেন। তারপর দেখো, ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো বলতে কবি কি বুঝিয়েছেন। ভালো কথা, বুদ্ধির কাজ করেছিস বলতে কবি কি বুঝিয়েছেন। এগুলো তোমরা কবিতাগুলো পড়লেই পারবা। ময়নামতি চর কবিতায় মানুষেরা কিভাবে জীবনযাপন করে, পদ্য উপসর্গের মধ্যে পার্থক্য কি, পিরামিড তৈরি করার কারণ কি। এটা তোমরা পিরামিড যে গল্পটা আছে সেটা বললে পারবা। সে পুরনো কালার নেই বলতে লেখক কি বুঝিয়েছেন। আমার মায়ের গহনা ছাড়া ঘরকে যাব না বলতে কবি কি বুঝিয়েছেন। তো তোমরা বুঝতে পারলা যে তোমাদের গল্প থেকে কবিতাগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর আসো তোমাদের যে রচনামূলক প্রশ্ন আসবে, দেখো উদ্দীপক ছাড়া কি কি আছে। নিচের অনুচ্ছেদের প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লিখো। এক সময় বাতাসের বেগ খানিকটা কমে আসে, তখন থেকে ভয়ানক শব্দে বাজ পড়ছে। বাবা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন। প্রতিবেশীদের জন্য কাপড় কিছু শুকনা খাবার পানির ব্যবস্থা করে তাদের মোটামুটি স্বাভাবিক করলেন। ঠিক আছে, এটা একটা অনুচ্ছেদ ছিল এবং এই অনুচ্ছেদ অনুসারে তোমাদের জ্যোতিচিহ্ন মানে বিরাম চিহ্ন তোমাদের এটা লিখতে হবে। 12 নম্বর কি, নিচের শব্দগুলো থেকে সমাসপত্রের সাথে শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখো। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো তোমার প্রত্যয় সাধিত শব্দগুলো লিখতে হবে। তারপর দেখো, যোজক কাকে বলে, পৃথিবীর যোজক পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য তৈরি করো। মনে করো তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমার শ্রেণীতে সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য একটি নোটিশ তৈরি করা হবে। মনে রাখবে নোটিশ যেন বিস্তারিত উল্লেখ থাকে, মানে তোমাদের এখানে একটি নোটিশ তৈরি করতে হবে। তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করে একটি পত্র লেখো। লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মানে এখানে একটা চিঠি লিখতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলা তোমাদের নোটিশ, চিঠি এগুলো সবই পড়তে হবে। তারপর আসো তোমাদের যেই সৃজনশীল আছে, অর্থাৎ ছোট সৃজনশীল আমি যেগুলাকে বলি সেগুলা কি কি। এখানে একটা কবিতা আছে, কবিতা থেকে তোমাদের এই যে এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ঠিক আছে? তারপর আসো যে এখানে 17 নম্বরে বলছে, মনে করো তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ পছন্দ সম্পর্কে জরিপ চালানো হলো। সেই জরিপ থেকে পাওয়া উপাত্ত, মানে এখানে একটা জরিপ করছে যে বই পড়ে 60 জন, আর বই পড়তে আগ্রহী 60 জন, অনাগ্রহী 72 জন, মোট হচ্ছে 132 জন। এটা একটা জরিপ করা হয়েছে, এটা দিছে একটা বক্স। তারপর বলছে এই বক্স থেকে তোমাদের 2টা প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনাম লেখা প্রস্তুত করো। তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও, ঠিক আছে? তারপর 18 নম্বরে কি আছে দেখো, 18 নম্বরে আছে একটা ছবি দিয়েছে। এই ছবি থেকে তোমাদের লিখতে হবে, এগুলা সহজ, এগুলো আমি জানি তোমরা পারবা। উপরে ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করো। এই অনুভূতি তো তোমরা পারোই। তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটি কোন ধরনের লেখা, তোমার যৌক্তিক মত উপস্থাপন করো, ঠিক আছে? তারপর আছে একটা কবিতা, এটা এখান থেকে তোমাদের 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তোমাদের যদি এগুলার উত্তর দরকার হয় তাহলে আমাকে এখনই কমেন্টে জানাও,
আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে এগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তোমাদের এ পর্যন্তই ছিল, পুরো প্রশ্নটা ছিল, আমি পুরো সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করলাম। এখন আসো তোমাদের নৈবিত্তিক গুলো আমি সমাধান করি। দেখো, তোমাদের প্রথমে নৈবিত্তিক গুলো সমাধান করি। এখানে কি বলা হয়েছে, পিরামিড কোন ধরনের লেখা? পিরামিড হচ্ছে, তোমরা পিরামিড কইটা যদি পড়ো, পিরামিডের যেই অনুচ্ছেদটা আছে সেটা যদি পড়ো, তাহলে বুঝতে পারো যে পিরামিড হচ্ছে একটা বিবরণমূলক লেখা। আবুর মনে ভয় কেন? কেন ভয়? মাছ ধরতে না পারার সংখ্যায়, ঠিক আছে। তারপর দেখো এখানে বলছে সততা স্টোর, এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায়। যোগাযোগ আমতলী রাজশাহী, ঠিক আছে। উপরের লেখাটি চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে? এটা কি সাইনবোর্ড, ব্যানার, লিফলেট নাকি বিজ্ঞাপন? এটা হচ্ছে লিফলেট, ঠিক আছে। তারপর দেখো কোনটি ক্রিয়াবাচক শব্দ? তোমরা কি বলতে পারবে যে কোনটি ক্রিয়াবাচক শব্দ? দেখো আমি বলে দিই, ক হচ্ছে পড়ানো, খ হচ্ছে খাওয়া, গ হচ্ছে লিখা, গ হচ্ছে করেছি। এখানে হবে গিয়া করেছি। এটা কি হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, কারণ করা ভার্ব। ইংরেজি তোমরা যারা পড়ো তারা জানো করেছি, ঠিক আছে। তারপর হচ্ছে নিচের কবিতাংশ যদি পড়ে পরবর্তী দুটি উত্তর দাও। দেখো এখানে আমরা কবিতাটা পড়ি, মেঘলা নদী দেব পারি, কল অলা নয় আবার আমি যাব আমার পাহাড়তলি গায়ে। উপরে কবিতাংশে ভাবটি কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? যেহেতু এখানে নদী, ঠিক আছে, নদী নদী পাড়ি দেব, কি দিয়া দিব? অবশ্যই নৌকা দিয়া। তো নৌকা দিলে কি, এটা অবশ্যই এটা মাঝি কবিতার সাথে মিল আছে, ঠিক আছে। তারপর দেখো উপরের কবিতাংশে ভাবের সাথে মিল রয়েছে যে চরণে, এটা কোন চরণে? দেখি আমরা, এরই উঁচু করে নিত্যবিহনে লাঙ্গল দিয়ে। এটা হবে ঘ নাম্বার। বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি, যেহেতু এটা মাঝি কবিতার সাথে মিল আছে। তারপর দেখো কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ? অঘোষ ধ্বনির উদাহরণ কি? এটা হবে ত। ত হচ্ছে কি অঘোষ ধ্বনির উদাহরণ। 8 নাম্বার হচ্ছে কোনটি উপসর্গ সাধিত শব্দ? দেখো জ্ঞাত, লেজুর, পাগলামি, সম্মান। উপসর্গ সাধিত শব্দ হচ্ছে সম্মান। তারপর 9 নাম্বার, নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? আচ্ছা দেখি আমরা, রফিক আজ ভাত খেয়ে স্কুলে গেল, যত দান করবে তত বেড়ে যাবে। এই যে জটিল বাক্যের উদাহরণ হচ্ছে এটা, যত দান করবে তত বেড়ে যাবে। 10 নাম্বার হচ্ছে আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন? বলতে পারো তোমরা? হারানো ঐতিহ্য, মায়ের গহনা, প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক পরিবেশ। এটা অবশ্যই হারানো ঐতিহ্য, ঠিক আছে। আমরা হারানো ঐতিহ্যকে সোনার বলে থাকি। প্রাচীন বাঙালির কোন দিকে বেশ যোগ ছিল? কোন দিকে ছিল? চাষাবাদ, পোশাক নাকি সাজসজ্জা? এখনো সাজে সবাই, এখনো সাজসজ্জার বৃত্তে যোগ সবার, এটা জানি। 12 নম্বর কি আছে দেখো, অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমি গ্রহণ করি না। এই বাক্যে কয়টি শব্দ রয়েছে? 3টি। বাক্যে 3টি শব্দ রয়েছে। নিচের কোনটি তথ্যের উদাহরণ? এটা কি হবে? ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য, এটা একটা কি তথ্য দিয়েছে। তারপর আসো নিচের কোনটি সমাজ সাধিত শব্দ? নিচের কোনটি সমাজ সাধিত শব্দ? এটা হচ্ছে গিয়া হাতখড়ি, ঠিক আছে, এটা হচ্ছে সমাজ সাধিত শব্দ। নিচের কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ কি? সততা, 50, সকাল পর্যন্ত, সততা, ঠিক আছে। আশা করি তোমরা নৈবিত্তিকের উত্তরগুলো তোমরা সবাই পারবে। তোমাদের যদি এই যে পরবর্তী এক কথায় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দরকার হয় তাহলে কমেন্টে জানাও, আমি খুব তাড়াতাড়ি এগুলোর উত্তর নিয়ে আসার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।